الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তারানা ইন্সপাইরেশন চ্যানেলে নতুন আরও একটি ভ্লগ দেখার জন্য আমি তারানা সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে মাত্র 2 ঘন্টা টার্গেট নিয়ে আমি আমার সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে করি সেসবই থাকছে আজকের ভ্লগে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবেন। সকালে গাছপালাকে পানি দিয়ে এখন হচ্ছে আমি সকালের নাস্তা বানিয়ে নিব। তো একদিন নাস্তায় তো আমি এক রকম জিনিস ট্রাই করি। আজকে বানাবো কাপকেক। সেজন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1/4 কাপ চিনি, 1/2 কাপ গুঁড়া দুধ, এর ভিতরে দিয়ে দিয়েছি একটা ডিম আর তেল। এবার এটাকে অল্প অল্প করে প্রথমে মিক্স করে নিব। এর সাথে আস্তে আস্তে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। যেমন এইখানে হচ্ছে বেকিং পাউডার দিচ্ছি 1 চামচ। 1 কাপ পরিমাণ ময়দায় আপনারা 4টা কাপকেক বানাতে পারবেন। আমি হচ্ছে সেই মেজারমেন্ট অনুযায়ী বানাচ্ছি। এখন সবগুলো যখন উপকরণ মিক্স করব দেখা যায় যে প্রথমে একটা ডিম দিলে একটু শক্ত শক্ত হয়, এই জন্য আমি আরেকটা ডিম পরে দিয়ে নিচ্ছি। একটু একটু করে লিকুইড দুধ এর সাথে অ্যাড করব। দুধ অ্যাড করে এই মিক্সারটাকে একটু নরম বানাতে হবে। তারপরে এটা হচ্ছে আমি কাপের ভিতর দিয়ে দিব। কাপের ভেতরে দেওয়ার সময় এটা হচ্ছে অর্ধেক পরিমাণে দিতে হবে, কারণ যখন এই কেকটা বেক হয়ে যাবে তখন হচ্ছে এটা অনেকটা ফুলে যাবে, সেজন্য হচ্ছে অর্ধেক জায়গা ফাঁকা রাখবো। ওভেনকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এখন হচ্ছে ওভেনের ভিতরে এটা দিয়ে দিব। এবার এটাকে আমি 25 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে বেক করতে দিব। আপনারা চাইলে এটা চুলায়ও বানাতে পারেন, চুলায়ও খুব সুন্দরভাবে এটা বানানো যায়। প্রতিদিন সকালের নাস্তায় রুটি পরোটা খেতে একঘেয়েমি লাগে, সেজন্য মাঝে মাঝে এরকম ডিফারেন্ট খাবার হচ্ছে ট্রাই করা হয়। কেকের সাথে খাওয়ার জন্য চা বানিয়ে নিচ্ছি। এই ধরনের কেতলিতে খোলা যে চা পাতা আছে সেটা দিলে পরিষ্কার করতে খুবই ঝামেলা হয়, সেজন্য হচ্ছে টি ব্যাগ দিয়ে দিচ্ছি। এই ফ্রেশের যে টি ব্যাগগুলো আছে এটা দিয়ে যদি দুধ চা বানানো যায় খেতে অনেক টেস্টি হয়। তো সকালে ঘুম থেকে উঠে যে 2 ঘন্টার টার্গেট নিয়ে কাজে নেমেছি সেই টাইম শেষ হতে এখনও অনেক সময় বাকি। তো যেহেতু কেক বেক হচ্ছে এর মাঝে আমি আমার সোফাটা ক্লিন করে নিচ্ছি। এইখানে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিন্ট রোলার। এটা দিয়ে পরিষ্কার করলে এটার যে আঠা থাকে সেটাতে হচ্ছে সমস্ত রকমের ময়লা খুব সুন্দরভাবে চলে আসে। তো যাদের বাসায় আমার মতো এরকম সোফা অথবা ডিভান আছে যেগুলো হচ্ছে চাইলেই খুলে পরিষ্কার করা সম্ভব না, তারা চাইলে আমার মতো এরকম লিন্ট রোলার দিয়ে রেগুলার পরিষ্কার করে নিতে পারেন। খুব বেশি না, মাত্র 3-4টা শীট ইউজ করলে এটা সুন্দরভাবে ক্লিন হয়ে আসে। সোফায় যে লুকানো ধুলাবালি থাকে সেটা সব কিছুই এর সাথে চলে আসে। তো জিনিসটা বেশ উপকারী, সেজন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার 25 মিনিট শেষ হয়ে গিয়েছে। তো কেকগুলাকে এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ কেকগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর কেকটা অনেক বেশি সফট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন নিজেদের চোখেই। আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। এখন হচ্ছে নাস্তাটা কমপ্লিট করে নিব। আজকে আমি আপনাদের সাথে গ্যাসের চুলা পরিষ্কার করার একটা জাদুকরি সমাধান দেখাবো। জাদুকরি কেন বলছি সেটা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন।
এই পর্যন্ত যারা আমার সাথে আছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে হচ্ছে পাশে থাকা বেল আইকনটিও আপনারা ক্লিক করে রাখবেন, যাতে হচ্ছে নতুন ভিডিও আমি আপলোড করলেই আপনারা হচ্ছে সাথে সাথে সেই নোটিফিকেশনটা পেয়ে যান। তো সব সময় তো নিজের কিচেনই পরিষ্কার করি, এখন হচ্ছে মেয়ের যে সংসার আছে, মেয়ের সংসারটাকেও একটু গুছিয়ে দিলাম। এখন আবার আমার সংসার গোছানোর পালা। তো গ্যাসের চুলা আজকে যে ক্লিন করব তার জন্য আমার মাত্র 3টা উপকরণ লাগবে। তার ভিতরে একটা হচ্ছে বেকিং সোডা, আর একটা হচ্ছে ভিনেগার, আর হচ্ছে ডিশ লিকুইড। মাত্র এই 3টা উপকরণ দিয়ে আমি কিভাবে জাদু করে এই চুলাটা পরিষ্কার করব তাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বেকিং সোডা চুলার চারিদিকে একটু ছিটিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটা ভিনেগার আমি এই যে বেকিং সোডা আছে এই সোডার উপরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই 2টা উপকরণ একসাথে হওয়ার কারণে কেমন বাবল সৃষ্টি হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিশ লিকুইড, আর এরকম একটা জালি জাস্ট নিতে হবে। এখন এই জিনিসটাকে আমি পুরা চুলায় খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করব, আর অ্যাপ্লাই করে আমি এটাকে 20 মিনিটের জন্য রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমার চুলাটা কত নোংরা হয়ে আছে। তো যখন এটার ফাইনাল লুক দেখাবো তখন নিজেরাই বুঝতে পারবেন যে কতটা কার্যকরী এই উপাদানগুলো। যেখানে যেখানে বেশি কঠিন দাগ সেখানে সেখানে আরও একটু এরকম বেকিং সোডা দিয়ে ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম লোহার ব্রাশ থাকে অথবা তার জালি থাকে, এই জিনিসটা আরও সুন্দরভাবে পরিষ্কার হবে। তো আমার কাছে এই লোহার ব্রাশটা ছিল, এই ব্রাশগুলো দিয়ে হচ্ছে আমি এগুলোকে আরেকটু ঘষে নিচ্ছি। ঘষে এটাকে জাস্ট রেস্টে রেখে দিচ্ছি। এখন চুলার উপরের যেসব জিনিসপত্র আছে সেগুলোকে ডিশ লিকুইড দিয়ে জাস্ট আমি মেজে নিচ্ছি। গ্যাসের চুলা আসলে আমরা সবাই রেগুলার মুছে রাখি, রান্নার আগে হোক আর পরে হোক। তো মাঝে মাঝে এরকম কিন্তু ডিপ ক্লিন করারও প্রয়োজন পড়ে, কারণ গ্যাসের চুলা কিন্তু প্রচুর ময়লা হয়। যেহেতু এখন সকালের টাইম জামা কাপড়গুলো সেজন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, তাহলে সকাল সকালই এটা শুকিয়ে যাবে। তো যত নোংরা জামা কাপড় আছে সবগুলোই তো দিয়ে দিচ্ছি। এর সাথে যে শার্টগুলো আছে সেইগুলো পরিষ্কার করার জন্য আমি এক্সট্রা কিছু টেকনিক অবলম্বন করি। তার ভিতরে হচ্ছে শার্টের কলার তো অনেক পরিমাণে ময়লা হয়, তো যখন ওয়াশিং মেশিনে দিই তার আগে একটু পানি দিয়ে ভিজিয়ে এরকম যে ডিটারজেন্ট আছে ডিটারজেন্ট দিয়ে একটু ঘষে দিই। এতে করে শার্টের কলারের অংশটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। এমনিতে তো ওয়াশিং মেশিনে জামা কাপড় বেশ ভালোই পরিষ্কার হয়। ওয়াশিং মেশিনে তো গরম পানির অপশন আছে, যে চাইলে গরম পানি দিয়েও জামা কাপড় পরিষ্কার করা যায়। তবে আমি হচ্ছে গরম পানির অপশনটা খুবই কম ইউজ করি, কারণ এতে করে জামা কাপড় ফেড হয়ে যায়। এখন একটু মেশিনের একটা পার্টস বের করে সেটাকে একটু ক্লিন করে নিচ্ছি। এখান দিয়ে হচ্ছে ডিটারজেন্ট যায়, তো এই জায়গাটা মাঝে মাঝে হচ্ছে এরকম হালকা হাতে ধুয়ে ফেললেই হয়। এখন একটু হালকা গরম পানি করে নিব। চুলাতে যে মিশ্রণ লাগিয়ে রেখেছি ওটা হচ্ছে হালকা গরম পানি দিয়ে আমি মুছে নিব, এতে করে চুলাটা আরও বেশি চকচকে হবে। এইখানে হাতে যতটুকু সহনীয় হয় ততটুকু মাত্রায় গরম পানি হলেই হবে। এখন আমি এই কাপড়টা দিয়ে জাস্ট এটা মুছে নিব, আর মোছার পরেই এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসবে। প্রতি সপ্তাহে চুলাটা এভাবে একবার ডিপ ক্লিন করার চেষ্টা করবেন। আর আপনারা চাইলে ভিনেগার, বেকিং সোডা আর ডিশ ওয়াশ দিয়ে কিন্তু রান্নাঘরের অন্যান্য জায়গাও মুছে ফেলতে পারবেন। আমি আমার রান্নাঘরের দেয়ালও এই মিশ্রণ দিয়ে পরিষ্কার করে থাকি, এতে করে রান্নাঘর পরিষ্কার করা আমার জন্য অনেক বেশি ইজি হয়। আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করলে আপনারা যে এত বেশি পছন্দ করেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, এজন্য আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। যারা আমাকে কমেন্ট করেন তাদের কমেন্ট তো আমি দেখতেই পাই যে তারা আমাকে কি বলতে চেয়েছে।
আর যারা আমার নীরব দর্শক আছে, যারা শুধু আমার ভিডিওটা দেখে কিন্তু হচ্ছে কোনো কমেন্ট করে না, তাদের কাছেও আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের সবার অনুপ্রেরণায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। যাই হোক, দেখিয়েই দিলাম মাত্র 2 ঘন্টা টার্গেটে আমি কি কি কাজ করে নিলাম আজকে। সন্ধ্যার দিকে আমি এখানে সেমাই রান্না করে নিব। অর্ধেকটা প্যাকেট প্রথমে নিয়ে নিলাম, আর আরেকটা পাত্রে আমি ঘি দিয়ে দিয়েছি। এখন যে অর্ধেকটা সেমাই নিয়েছি ওটাকে ভালোভাবে আমি ভেঙে দিলাম। ভাঙার পরে এই যে ঘিয়ের ভিতরে এটাকে ভেজে নিচ্ছি। এই সেমাইটাকে হচ্ছে দেশি সেমাই বলি আমি আর কি। হাফ প্যাকেট সেমাইয়ের জন্য আমি 1 কেজি দুধ নিয়েছি। এখানে দিয়ে দিলাম এলাচ এবং দারুচিনি, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর চিনি। এই সবগুলো উপকরণ দিয়ে দুধটা জাল করে নিচ্ছি। এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি। এবার হচ্ছে দুধটাকে সেমাইয়ের ভিতরে দিয়ে দিলাম। সেমাইয়ের ভেতরে দেওয়ার পরে 2-3 মিনিট এটাকেও জাল করে নিব। আর আমার সেমাই রান্নাটা কিন্তু এভাবেই কমপ্লিট হয়ে যাবে। সেমাইটা ঢালার পরে সেমাইয়ের ভিতরে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে ফেলে দিচ্ছি, কারণ পরবর্তীতে এটা মুখে বাঁধলে বেশ খারাপ লাগে। আর সেমাইয়ের সাথে অনেকে বাদাম অ্যাড করেন, তো আমাদের বাসার কেউ হচ্ছে বাদাম অ্যাড করা পছন্দ করে না, সেজন্য শুধু কিশমিশই দেওয়া। তো এটার সাথে বাদাম অ্যাড করলে আরও বেশি টেস্টি হয়। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।